বেশ, চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের এই কেবিএস বা এসএসসি এনবিএস এর তৃতীয়তম ক্লাস, ডে 3। এই ডে 3-তে আমরা আগে অলরেডি দুটো ক্লাস করেছি এবং খুব সংকীর্ণ সংকীর্ণ বিষয়কে আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করেছি। কারণ এই স্পোর্টস ট্রেনিংটা আমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে। ওই জন্য আমরা খুব সংকীর্ণ বিষয়গুলোকে পড়ছি এবং সেগুলোকে ডিটেলসে পড়ছি। আজকেও ঠিক এর আগের দিন, প্রথম দিন আমরা একদম বেসিক জিনিস, যে স্পোর্টস ট্রেনিং বলতে কি বুঝি, তার কিছু প্রিন্সিপাল পড়েছিলাম, তার কিছু কম্পোনেন্ট পড়েছিলাম এবং সেইভাবে স্পোর্টস ট্রেনিংটা পড়ার পরে দ্বিতীয় ক্লাসে আমরা কি করেছিলাম, শুধুমাত্র লোড জিনিসটাকে পড়েছিলাম। শুধুমাত্র লোড জিনিসটাকে পড়েছিলাম। ঠিক আজকে একইভাবে এই লোডের সাথে আমরা যুক্ত করেছি ওভার কথা, আমরা বিষয়টা সেজন্য ওভারলোড। আজকে বিস্তারিত এই ওভারলোড সম্পর্কে জানবো এবং সেইগুলো আগের দিন যে তোমাদের এই যে লোডের যে কম্পোনেন্টগুলো পড়েছিলাম, যেগুলোকে তোমাদেরকে ভালো করে বুঝতে বলেছিলাম, যে কম্পোনেন্টগুলোর সাথে আজকে ওভারলোডের কি সম্পর্ক, সেগুলো আমরা আজকে গ্রাফিক্যাল সেগুলোকে প্রেজেন্টেশন করে বোঝার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথমে আগে ওভারলোডটা কি সেই সম্পর্কে ছোট করে দু চারটে কথা বলে নিই। যে ওভারলোডটা কি, আমি তোমাদেরকে আগের দিন ওভারলোডটাকে সিম্পল ভাবে বোঝানোর জন্য বলেছিলাম যে O2 কি হবে, O2 লেস দেন কি হবে, O2। মানে আমরা এই যে যখন কোনো অ্যাক্টিভিটি করছি বা কোনো শারীরিক ব্যায়াম করছি, তখন কি হয়, বা দৌড়াচ্ছি, খেলছি, হাঁটছি, তখন কি হয়, আমাদের অক্সিজেন দরকার। সেই অক্সিজেনের চাহিদা, যখন কোনো অ্যাক্টিভিটির সময় আমাদের অক্সিজেনের চাহিদাটা অনেক বেশি থাকবে, কিন্তু অক্সিজেন সাপ্লাইটা কি হবে, কম হবে, মানে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। তখনই আমরা তাকে কি বলবো, ওভারলোড। মানে আমার অক্সিজেনের চাহিদা শরীরে তৈরি হবে, সেটা হলো আমাদের ওভারলোড। এইবার দেখো, তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম যে লোড, এই যে স্পোর্টস ট্রেনিং এর ভাষায় লোড মানেই হচ্ছে ওভারলোড, ট্রেনিং লোড মানেই হচ্ছে ওভারলোড। দেখো তিনটে টার্মোলজি আলাদা আলাদা, কিন্তু তিনটে জিনিসই কিন্তু স্পোর্টস ট্রেনিং এর ভাষায় একই। সেই তিনটে টার্মোলজি কি কি আমি সিম্পলি তোমাদেরকে এখানে লিখি। সেটা হচ্ছে কি, তোমরা দেখবে কোনো কোনো বইতে পাবে, আমি শর্ট ফর্ম লিখছি, ট্রেনিং লোড, আবার কোথাও কোথাও পাবে শুধু লোড, আবার কোথাও পাবে হচ্ছে কি ওভারলোড। ক্লিয়ার? তাহলে এই যে যে তিনটে টার্মোলজি তোমাদের সামনে আমি রাখলাম, এই তিনটে টার্মোলজি কিন্তু একই। ট্রেনিং লোডও যা, ওভারলোডও তাই, লোডও তাই, স্পোর্টস ট্রেনিং এর ভাষায়। তাহলে এই তিনটে টার্মোলজি নিয়ে কখনোই কনফিউশন কিন্তু হওয়া চলবে না। এবং মাঝে মধ্যে কিন্তু এমনি নর্মাল পরীক্ষায় মাঝে মধ্যে কখনো কখনো ছোট ছোট প্রশ্ন এমসিকিউ আকারে চলে আসতে পারে। তাহলে দেখো, মূলত এইবার আমরা শুরু করি। সিলেবাসটা আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে বলছি না, আমরা শুরু করছি আমাদের পরের যে সিলেবাসের মেন যে বিষয়, সেখানে যে আমরা কি কি পড়বো আজকের এই ক্লাসে, সেগুলোকে আমরা একটুখানি দেখে নিই। এখানে আমি দেখো কতগুলো তোমাদের সামনে রেখেছি, যে মিনিং, ডেফিনেশন অফ ওভারলোড, ওভারলোড সম্পর্কে পড়বো, তার প্রিন্সিপাল সম্পর্কে জানবো, এবং তার লোড রিকভারির কিছুটা পার্ট পড়বো এবং লোড অ্যাডাপ্টেশনের কিছুটা অংশ পড়বো, কারণ এই দুটোকে ডিটেলসে বলতে হবে, সেই জন্য আমি পরের ক্লাসে এই দুটোকে বলবো, কিন্তু আজকে কিছুটা পার্ট বলবো আর কিছু অল্প কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বলবো। ক্লিয়ার? তাহলে দেখো, এইবার আসছি আমাদের পরের স্লাইডে। ওভারলোড বলতে আমরা কি বুঝি, ওভারলোড জিনিসটা কি? দেখো, ওভারলোড বা এই ওভারলোডটা কেন দেওয়া হয়, সিম্পল কথা, লোড, ট্রেনিং লোড বা ওভারলোড তোমার পারফরমেন্সকে, মানে খেলোয়াড়ের পারফরমেন্সকে ইমপ্রুভ পর্যায়ে করার জন্যই কিন্তু এই ওভারলোডটা দেওয়া হয়। উইদাউট ওভারলোড কোনো খেলোয়াড়ের পারফরমেন্স কিন্তু ইমপ্রুভ করা সম্ভব নয়। হ্যাঁ, কোনো পারফরমেন্স যদি আমি কোনো খেলোয়াড়কে ইমপ্রুভ করতে যাই, তাহলে আমি তাকে কি দিতে হবে, ওভারলোড দিতে হবে। এবং এই ওভারলোডটা আমি কিসের উপর ডিপেন্ড করে মেনলি দেব, ওভারলোডটা দেবো, দেখো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, সেই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে লোডটা দিতে হবে।
কেন বেশি লোডটা দেব? যাতে তোমার ইন্টারনাল বডি সিস্টেমের উপর লোড তৈরি হয়, ইন্টারনাল বডি সিস্টেমের উপর কিছু ডিস্টারবেন্স তৈরি হয়। এবার যত তুমি ধরো লোড দেওয়া হবে, তোমার ইন্টারনাল বডি সিস্টেমের কি একটা চাহিদা তৈরি হবে, ডিমান্ড তৈরি হবে। কিসের ডিমান্ড তৈরি হবে? ওই যে যে তুমি অতিরিক্ত চাপ দিচ্ছ, সেই অতিরিক্ত লোডটাকে ফুলফিল করার জন্য তোমার বডিতে কিছু কেমিক্যাল রিয়াকশন হবে। হ্যাঁ, এই কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য তোমার কি দরকার? ফুয়েল দরকার। গাড়ির ইঞ্জিন চালাতে গেলে যেমন কি দরকার? তেল দরকার। তেমনি তুমি এই যে অতিরিক্ত চাপ যে বহন করছো, এই চাপটা করার জন্য কি দরকার? ফুয়েল দরকার। এই ফুয়েলটা তাহলে তোমার বডির কোথা থেকে আসবে? বডির যে এনার্জি আছে, সেই এনার্জি থেকে তোমাকে এই ফুয়েলটা সাপ্লাই দেবে। তাহলে দেখো, এই যে তুমি অ্যাক্টিভিটি করছো বা ওভারলোড দিচ্ছ, তার ফলে তোমার ইন্টারনাল বডি সিস্টেমের বেশ কিছু কিছু চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? তোমার হার্ট রেট বৃদ্ধি পাচ্ছে, তোমার বডি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তোমার ডিমান্ড, তোমার শরীরের ইন্টারনাল চাহিদাগুলো বৃদ্ধি পাচ্ছে। মানে যখন তুমি দিনের পর দিন এই চাহিদাগুলো যখন বৃদ্ধি পাবে, সেটা ফুলফিল করার জন্য বডিকে কি হবে? অ্যাক্টিভলি ভাবে সেটাকে কাজ করে যাবে, সেই ফুলফিল গুলো পূর্ণ করার জন্য, সেই ডিমান্ড গুলো, চাহিদাগুলোকে পূর্ণ করার জন্য। তাহলে যত তোমার এই লোডটা তুমি দেবে, তোমার ইন্টারনাল যে চাহিদাগুলো, যাতে সেই চাহিদাগুলোকে ফুলফিল হবে, সেই ফুলফিল হওয়ার পরে কি হবে? তোমার মধ্যে ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। ক্যাপাসিটি যখনই ডেভেলপ হবে, তোমার পারফরমেন্সটা কিন্তু তখনই ডেভেলপ হবে। উইদাউট লোড বা উইদাউট ওভারলোড তোমার কিন্তু পারফরমেন্স কখনোই সম্ভব নয়। এই জন্য দেখো এখানে কতগুলো লেখা আছে, সিম্পল যদি আমরা তো যে কথাগুলো বলেছি সেগুলোই আমরা এখানে লেখা আছে, আমরা একটুখানি বলি আর তোমাদেরকে ডিসক্রাইব করি। যে ফিটনেস ক্যান অনলি ইমপ্রুভ বাই ট্রেনিং মোর দ্যান ইউ নর্মালি ডু। মানে তুমি সাধারণত যা করো, সেই ধরনের অ্যাক্টিভিটি যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। তোমাকে কি করতে হবে? তোমার ইন্টারনাল বডি সিস্টেমের উপর ডিমান্ড বাড়াতে হবে, চাহিদা বাড়াতে হবে। হ্যাঁ, তোমাকে বেশি পরিমাণে লোড দিতে হবে, যাতে তোমার বডি সিস্টেমের মধ্যে একটা চাহিদা তৈরি হয়। সেই চাহিদাটা মানে তোমার যে ইন্টারনাল ক্যাপাসিটি আছে, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, তার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লোড ক্ষমতাটা আলাদা আলাদা। এই জন্যই দেখবে যখন তোমরা দৌড়াও, কোনো একজন দেখবে, তোমরা যখন ইন জেনারেল কথা বলছি, যে তোমরা যখন ক্লাসে, তোমরা যখন বা মাঠে যখন সকালে বা বিকালে যখন বিভিন্ন প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য মাঠে দৌড়াতে, কেউ দেখতে মাঠে 1 পাক দেওয়ার পরে খুব তার কষ্ট হয়, কেউ দেখবে তার 10 পাক দেওয়ার পরে তার খুব কষ্ট হচ্ছে, বা তার খুব কি হচ্ছে, হাঁপাচ্ছে। তাহলে প্রত্যেকের কি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে। কারো ক্যাপাসিটি 2 পাক দৌড়ানো, কারো ক্যাপাসিটি 10 পাক দৌড়ানো। এই যে প্রত্যেকের আলাদা আলাদা যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটার উপরে, সেই ক্যাপাসিটি থেকে বেশি পরিমাণ আমাকে কোনো অ্যাক্টিভিটি দিতে হবে। হ্যাঁ, কোনো যাতে তোমার মধ্যে কি হয়, এই দেখো পরের লাইনে লেখা আছে ইনক্রিজ ডিমান্ড, তোমার শরীরে ইন্টারনাল চাহিদা বৃদ্ধি পায়। যখনই তোমার চাহিদাটা বৃদ্ধি পাবে, তখন কি হবে? তোমার শরীরে ইন্টারনাল বডি সিস্টেম কি করবে? দ্রুত কাজ করবে সেই চাহিদাটাকে পূর্ণ করার জন্য। এবং তোমার মধ্যে কি হবে? সেই চাহিদাটা পূর্ণ করার জন্য তোমার বডি যখন অ্যাক্টিভলি ভাবে কাজ করবে সেই চাহিদাগুলোকে ফুলফিল করার জন্য, হ্যাঁ, তখনই কিন্তু তোমার পারফরমেন্স লেভেলটা দিনের পর দিন এটা করতে করতে কিন্তু তোমার অ্যাডাপ্টেশন তৈরি হবে, যার ফলে তোমার পারফরমেন্সটা ইনক্রিজ হবে। তারপরে দেখো লেখা আছে যে ইনক্রিজ অ্যান্ড স্পেসিফিক ডিমান্ড, মানে তুমি যে ধরনের ইমপ্রুভ করতে চাচ্ছ, যে ধরনের খেলোয়াড়কে তুমি তৈরি করতে যাচ্ছ, যে স্পেসিফিক ক্যাপাসিটি তুমি ডেভেলপ করতে যাচ্ছ, কারো যদি স্ট্রেংথ ডেভেলপ করতে চাও, কারো যদি এন্ডুরেন্স ডেভেলপ করতে চাও, তাহলে তাকে স্পেসিফিক ডিমান্ড তৈরি করতে হবে। স্পেসিফিক ডিমান্ড তৈরি করতে, যদি আমি কোনো খেলোয়াড়ের স্ট্রেংথ ডেভেলপ করতে চাই, তাহলে স্ট্রেংথটাকে ইনক্রিজ করার জন্য আমাকে স্ট্রেংথ ট্রেনিং দিতে হবে। আবার যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি সিম্পলি, যে স্ট্রেংথ ট্রেনিং, তোমরা এগুলো সাধারণত পড়েছো, যে স্ট্রেংথ ট্রেনিং, যে একদিন তুমি স্ট্রেংথ ট্রেনিং দিলে, তুমি কি বা সকালে তুমি স্ট্রেংথ ট্রেনিং এর জন্য কোনো একটা অ্যাথলেটকে দিলে, তুমি কি বিকালেই সেই খেলোয়াড়কে বা বিকালেই কি সেই অ্যাথলেটকে স্ট্রেংথের জন্য কোনো আলাদা ট্রেনিং দিতে পারবে? বা এই স্ট্রেংথ ট্রেনিং একবার দেওয়ার পরে কতক্ষণ তাদেরকে নর্মালি রেস্ট নিতে হয়? এই প্রশ্নটা আমি তোমাদের কাছ থেকে করছি, তোমরা একটু উত্তর দাও দেখি আমাকে। যে একবার স্ট্রেংথ ট্রেনিং কোনো খেলোয়াড়কে আমি দিলাম, দেওয়ার পরে কতক্ষণ পরে আবার দ্বিতীয়বার স্ট্রেংথ ট্রেনিং আমি তাদেরকে দিতে পারবো? আমি যদি সিম্পল ভাবে আরেকটু বলি, যে ওয়েট ট্রেনিং, আমরা যদি আজকে যদি ওয়েট ট্রেনিং করি, সকালে যদি আমরা ওয়েট ট্রেনিং করি, তাহলে কি বিকালে আবার ওয়েট ট্রেনিং করতে পারবো? বা এই ওয়েট ট্রেনিংটা যদি আমি করি, সেই ওয়েট ট্রেনিংটা কতটা সময় পর আবার দ্বিতীয়বার ওয়েট ট্রেনিং করতে পারবো?
কেউ একজন উত্তর দিয়ে দাও। এগুলো তোমরা পড়েছো, কিন্তু না পড়ার কোনো ব্যাপার নেই, বলো। বলো বলো, কেউ একজন উত্তরটা বলো। 24 ঘন্টা পর কি? ইয়েস, শুধুমাত্র তোমরা কোনো কোনো বইতে পাবে দেখবে 24 ঘন্টা, 24 আওয়ার্স, কোনো কোনো বইতে দেখবে 48 আওয়ার্স। হ্যাঁ, তোমরা এরকম স্পেসিফিক হচ্ছে 24 থেকে 48 আওয়ার্স কিন্তু আমাদের রেস্ট দরকার, তারপরেই কিন্তু আমরা পুনরায় হওয়ার ওয়েট ট্রেনিং করতে পারবো। ক্লিয়ার? তাহলে আবার যদি ধরো কাউকে তুমি অ্যারোবিক ট্রেনিং দিচ্ছ, কি দিচ্ছ? অ্যারোবিক ট্রেনিং দিচ্ছ। সেই অ্যারোবিক ট্রেনিংটা ধরো তুমি সকালবেলা দিলে, দেওয়ার পরে কি তুমি বিকালে আবার অ্যারোবিক ট্রেনিং দিতে পারবে? অ্যারোবিক ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু তুমি সেটা দিতে পারবে, কিন্তু স্ট্রেংথ ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু দিতে পারবে না। ক্লিয়ার? এইবার দেখো ওভারলোড সম্পর্কে আরো কতগুলো কথা এখানে লেখা আছে, যে লোড ইজ দ্য প্রসেস অফ টেকিং ট্রেনিং কম্পিটিশন ডিমান্ড। এই যে কম্পিটিশন ডিমান্ডের কথা কি বলছিলাম, যে তোমার ইন্টারনাল ডিমান্ডটাকে বাড়াতে হবে, যার ফলে কি হবে, হুইচ কজেস টেম্পোরারি ডিস্টারবেন্স অফ ফিজিক্স অ্যান্ড হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিসটা কি? তোমার যে নর্মাল কন্ডিশন, সেই হোমিওস্ট্যাসিসটাকে কি করতে হবে, তোমাকে ডিস্টার্ব করতে হবে। তুমি যদি ডিস্টার্ব করতে পারো মানে কি, তুমি যে নর্মাল সিচুয়েশনে আছো সেই হোমিওস্ট্যাটিসকে কি করতে হবে, তোমাকে ডিস্টার্ব যখনই তুমি করবে তখনই কিন্তু তোমার পারফরমেন্সটা ডেভেলপ হবে। উইদাউট কিন্তু হোমিওস্ট্যাটিস ডিস্টারবেন্স ছাড়া কিন্তু তোমার কোনো পারফরমেন্স ডেভেলপ হবে না। আবার এই হোমিওস্ট্যাটিস আবার দু প্রকার, কি কি? সেটা হচ্ছে, একটা হচ্ছে টেম্পোরারি, আমি শর্ট ফর্ম লিখছি, আর একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। তাহলে কখন আমরা টেম্পোরারি বলবো আর কখনই বা পার্মানেন্ট বলবো? দেখো, টেম্পোরারি মানে কি? টেম্পোরারি মানে যখন তুমি আজকে কোনো একটা ট্রেনিং লোড দিলে, বা কোনো একটা খেলোয়াড়, যে আমরা হাঁটছি, চলছি, দৌড়াচ্ছি, তার মানে কি, আমি যে নর্মাল কন্ডিশন ছিলাম, আমার যে বডি টেম্পারেচার ছিল, সেই অ্যাক্টিভিটি করতে গিয়ে কি হচ্ছে, আমার ইন্টারনাল বডি সিস্টেম চেঞ্জ হচ্ছে, আমার হার্ট রেট ডেভেলপ হচ্ছে, আমার বডি টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, মানে কি, হোমোস্ট্যাটিস চেঞ্জ হচ্ছে। হোমোস্ট্যাটিস যখনই তোমার চেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে, সেটা আপাতত টেম্পোরারি চেঞ্জ হচ্ছে। এবং এই টেম্পোরারি চেঞ্জ হচ্ছে, এই টেম্পোরারি চেঞ্জটা যদি তুমি প্রপার সিকুয়েন্স মেনে সিস্টেমেটিক্যালি যদি ওভারলোডটাকে কন্টিনিউয়াসলি তুমি যদি দীর্ঘদিন দাও, তাহলে এই যে প্রতিনিয়ত যে টেম্পোরারি চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা কি হবে, ধীরে ধীরে পার্মানেন্ট হয়ে যাবে হোমোস্ট্যাসিস, যার ফলে কি হবে, তোমার পারফরমেন্সটা ডেভেলপ হবে। আমি আসবো পরের থেকে, গ্রাফে সুন্দর করে বোঝা আছো। তারপরে দেখো আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে লিখেছি। ইট শুড বি ফ্যাটিক প্রডিউসিং। লোড দিচ্ছ, ওভারলোড দিচ্ছ, তার মানে কি, ওভারলোড দিলে কি হবে শরীরে, আমরা যখন প্রচুর পরিশ্রম করি তখন কি হয়, ক্লান্ত হয়ে পড়ি। কেন ক্লান্ত হয়ে পড়ি? কারণ আমাদের শরীরের মধ্যে ফ্যাটিক তৈরি হয়। এবার উইদাউট ফ্যাটিক ছাড়া কিন্তু ওভারলোড সম্ভব নয়। তার মানে ওভারলোড আর ফ্যাটিক, এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, যে লোড যদি আমি দিতে চাই, তাহলে লোড যেমন দেবো, লোড দিলে কি আসবে, আমাদের ফ্যাটিক আসবে। হ্যাঁ, এই জন্য বলছে ইট শুড বি ফ্যাটিক প্রডিউসিং। তাহলে ওভারলোডের সাথে ফ্যাটিক একটা সম্পর্ক আছে। ওভারলোড মানে যখনই দেবো আমরা, ফ্যাটিকটা তৈরি হবে। ফ্যাটিক যদি না তৈরি হয়, তার মানে আমার লোড ওভারলোড তৈরি হবে না। তাহলে এই ফ্যাটিকটা কি? আবার ফ্যাটিকটাকে যদি রিকভারি করতে চাই, কি দরকার, প্রপার আমাদের রেস্ট দরকার, প্রপার রিকভারি দরকার। এই রিকভারি যখনই তুমি দেবে, প্রপার রিকভারি, তখনই তোমার কিন্তু পারফরমেন্সটা কি হবে, ইনক্রিজ হবে। ক্লিয়ার? তারপরে দেখো এখানে লেখা আছে, ইন এ ট্রেনিং লোড ইট নট অলওয়েজ গিভেন ফর ইমপ্রুভমেন্ট। আমরা লোড পাওয়ানোর সময় বলেছিলাম যে ট্রেনিং লোডটা কেন দেবো বা ওভারলোডটা কেন দেবো, শুধুমাত্র কি তার পারফরমেন্সটাকে, সেই বলেছিলাম যে 0 থেকে 100 পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দেবো, হ্যাঁ, নাকি ফর মেনটেনেন্স অ্যান্ড স্টেবিলাইজেশন অফ দ্য পারফরমেন্স ক্যাপাসিটি। ধরে নিলাম কোনো একটা অ্যাথলিট তার 80% পর্যায়ে পৌঁছানো গেছে, 80% মানে ধরো কোনো একটা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার, সেই প্লেয়ার, তাকে কি তাহলে কি তার ট্রেনিং এর প্রয়োজন আছে কি নেই? নিশ্চয়ই আছে। কেন আছে? কারণ তার পারফরমেন্স যেখানে পৌঁছে গেছে, সেই পারফরমেন্সটাকে সেখানে মেনটেন করার জন্য, বা সেই পারফরমেন্সটা যেন সেখান থেকে ডিক্রিজ না হয়, সেই জন্য কিন্তু ওভারলোড অতি অবশ্যই দরকার। উইদাউট ওভারলোড, উইদাউট ট্রেনিং লোড,
উইদাউট লোড কখনোই পারফরমেন্স কিন্তু ডেভেলপ করা সম্ভব নয়। এখানে কি বলেছে, অ্যান্ড ইন কম্পিটিশন লোড অলওয়েজ ইমপ্রুভমেন্ট। বলেছে লোড দেওয়া মানেই, ওভারলোড দেওয়া মানেই কি হবে, তোমার কম্পিটিশনের পারফরমেন্সটা কি হবে, ইমপ্রুভ হবে। তারপরে আবার দেখো এখানে লেখা আছে লোড অফ ওয়ার্ক ইজ হাই স্টিমুলাস ইন্টেন্সিটি। দেখো আগের দিন আমরা এই যে ইন্টেন্সিটি ভলিউম করেছিলাম, হ্যাঁ, লোড আমরা যখন দেব সেটা আমরা কিভাবে দেব, হাই ইন্টেন্সিটি ওয়ার্কে দিতে হবে। ইন্টেন্সিটি ওয়ার্ক মেনে যদি আমরা লোডটাকে দিই তবেই কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ হবে। উইদাউট ইন্টেন্সিটি যদি আমরা প্রপার ইন্টেন্সিটি না দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদেরকে সেই পারফরমেন্সটা ডেভেলপ হবে না। আসবো আমি এটা নিয়ে ডিটেলসে। পরের স্লাইডটা দেখো, যে আমরা এতদিন যেগুলো পড়েছি, যে লোডেরও ক্ষেত্রেও কিছু স্পেসিফিক প্রিন্সিপাল পড়েছিলাম, স্পোর্টস ট্রেনিং এরও কিছু স্পেসিফিক প্রিন্সিপাল পড়েছিলাম। সেক্ষেত্রে এখানে দেখো প্রিন্সিপাল অফ ওভারলোড, ওভারলোডেরও কিছু স্পেসিফিক প্রিন্সিপাল আছে। খুব সিম্পল ভাবে সেটা হচ্ছে ওভারলোডকে প্রিন্সিপাল হচ্ছে ফিট, মানে ফিট থাকা। তুমি FIIT এই একটা শব্দ মনে রাখলেই তোমাকে ওভারলোডের প্রিন্সিপাল মনে থাকবে। ওভারলোডের প্রিন্সিপাল কি, তাহলে সিম্পল ভাবে ফিট। সেটা ফিটের F ফর কি, ফ্রিকোয়েন্সি, I ফর কি, ইন্টেন্সিটি, T ফর কি, সরি FITT ফিট, আর ইন্টেন্সিটি, তারপরে T ফর কি, টাইম আর ডিউরেশন, আর একটা হচ্ছে কি, আর আরেকটা T ফর কি, টাইম। তাহলে এই ফিট যদি তুমি মনে রাখো তবেই কিন্তু তোমার ওভারলোডের প্রিন্সিপাল মনে থাকবে। এবং যদি তুমি সিস্টেমেটিক ভাবে কোনো অ্যাথলিটকে যদি তোমাকে প্রপার যদি এই ওভারলোডের প্রিন্সিপাল মেনে যদি তুমি তাকে কোনো ট্রেনিং বা লোড যদি তুমি দাও তবেই কিন্তু তার পারফরমেন্স ডেভেলপ হবে। যদি তুমি এই প্রিন্সিপালগুলোকে প্রপার না মেনে লোড দাও তবে কিন্তু সেই পারফরমেন্সের ক্ষেত্রে সেই অ্যাথলিটের মধ্যে একটা ওভার ট্রেনিং তৈরি হবে। ওভার ট্রেনিংটা কি ভালো না খারাপ? ওভার ট্রেনিংটা অবশ্যই খারাপ। আসবো কেন খারাপ সেগুলোকে পরে। তাহলে সিম্পলি দেখো এখানে ফ্রিকোয়েন্সি মানে আমরা কি বলছি, ফ্রিকোয়েন্সি বলছি হাউ অফটেন ইউ ট্রেন, কতবার তুমি সেটা করছো, নাম্বার কতবার ধরে তুমি ট্রেনিংটা করছো, কতবার তুমি 100 মিটার করলে, হ্যাঁ, সেটা হচ্ছে সেই রিপিটেডনেস, তুমি সেই অ্যাক্টিভিটিটা কতবার করলে সেটাকে আমরা কি বলবো, ফ্রিকোয়েন্সি। ইন্টেন্সিটি কি বলবো, হাউ হার্ড ইউ ট্রেন, কতটা করলে, কতটা স্পিডের সহিত, কতটা তাড়াতাড়ি তুমি সেই কাজটা করলে। যেমন ধরো এই যে 100 মিটার স্পিড ছুটছে, তুমি টাইম মেজার করছো, কতটা জোরে সে ছুটলো, কি করে মেজার করবে, টাইম দিয়ে মেজার করছো যে কতটা স্পিডে ফাস্ট সেই কাজটা করলো। ইন্টেন্সিটি হচ্ছে সেটা। আবার এই ইন্টেন্সিটিকে তুমি যদি স্পিডের ক্ষেত্রে তুমি মেজার করছো, ধরো তুমি 100 মিটার, কি হয়, কোনো অ্যাথলিট যখন 100 মিটার স্পিড ছোটে তখন কি হয়, তার ইন্টেন্সিটি লেভেল বেশি থাকে না কম থাকে, নিশ্চয়ই বেশি থাকে। এইবার ধরো তুমি কাউকে 800 মিটারকে বললে ফুল স্পিডে ছুটতে, 800 মিটারকে কোনো অ্যাথলেটকে বললে 800 মিটার ছুটবে তোমার ম্যাক্সিমাম স্পিডে, সেক্ষেত্রে কি হচ্ছে, ইন্টেন্সিটি ডেভেলপ হচ্ছে। আবার এই ইন্টেন্সিটিকে তুমি যদি কোনো স্পিড ছাড়া তুমি আর কিভাবে মেজার করবে, ধরো যারা স্ট্রেংথের ক্ষেত্রে তুমি কিভাবে মেজার করবে এই স্পিড, যে ধরো ওয়েট ট্রেনিং যারা করছে তাদের ক্ষেত্রে ইন্টেন্সিটি কি করে মেজার করবে, সেই ইন্টেন্সিটি মেজার করার জন্য কি করতে হবে তোমাদেরকে, হ্যাঁ, কতবার, মানে কত বেশি ম্যাক্সিমাম ওয়েটটাকে সে তুলছে, সেটার ফর্মুলা তোমরা কেউ জানো? সেটা ফর্মুলা হচ্ছে 1RM, 1RM, আটটা ছোট হাতের। এই 1RMটা কি সেটা তোমাদের একটা হোম টাস্ক দিলাম। এই 1RMটা তোমরা ভালো করে জেনে আসবে, পরের দিন আমি ক্লাসে 1RMটা জানবো। তাহলে এখানে কি বলছে, স্পিড মানে ধরো যারা ওয়েট ট্রেনিং প্লেয়ার তারা ম্যাক্সিমাম একবারের প্রচেষ্টায় কত কেজি ওয়েটটা তুললো, সেটা হচ্ছে ইন্টেন্সিটি স্ট্রেংথের ক্ষেত্রে। আর টাইম মানে কি, ডিউরেশন, তুমি কত সময় ধরে তুমি অ্যাক্টিভিটিটা করছো, কত দিন ধরে তুমি সেই তোমার ট্রেনিং পিরিয়ডটা তুমি করছো, মোট সময়টাকে বলছে ডিউরেশন বা টাইম। টাইপ মানে কি, কি ধরনের তুমি অ্যাক্টিভিটি করছো,
সেই অ্যাক্টিভিটি অ্যারোবিক অ্যাক্টিভিটি করছো না অ্যানোবিক অ্যাক্টিভিটি করছো, তার উপর কিন্তু এই তিনটে প্রিন্সিপালের এই অ্যারোবিক অ্যাক্টিভিটির সাথে এই যে ট্রেনিং লোডের কম্পোনেন্ট পড়েছিলাম, আবার অ্যানোরোবিক অ্যাক্টিভিটির মধ্যে ওই ট্রেনিং লোডের কম্পোনেন্ট যে ইন্টেন্সিটি ভলিউম এইগুলোর সাথে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমরা জানবো যে কেমন রিলেশন, যে ভলিউমের সাথে ইন্টেন্সিটির কেমন রিলেশন আছে, ইনডাইরেক্ট রিলেশন আছে। কেন ইনডাইরেক্ট রিলেশন আছে তোমাদেরকে আগে বলেছিলাম যে ইন্টেন্সিটি যদি আমাদের বৃদ্ধি করি, ইন্টেন্সিটি বাড়ছে মানে সর্বোচ্চ গতিতে সেই কাজটা করছে। ইন্টেন্সিটি বাড়লে, আমি এখানে যদি লিখি ইন্টেন্সিটি বাড়লে কি হবে, ভলিউম কি হবে, ইন্টেন্সিটি বাড়ছে মানে ভলিউম অবশ্যই কমে যাবে। ইন্টেন্সিটি বেশি হলে, ইন্টেন্সিটি বেশি মানে প্লাস দিলাম, ভলিউম তাহলে মাইনাস। আবার ইন্টেন্সিটিকে যদি মাইনাস দিই মানে কম হয়, তাহলে ভলিউম কি হবে, ভলিউম অতি অবশ্যই প্লাস হবে। তাহলে এর মধ্যে কি একটা ইনডাইরেক্ট রিলেশনশিপ আছে। ক্লিয়ার? এইবার আসবো, দেখো তোমাদের এই যে আগের দিন যে বিভিন্ন প্রকার কম্পোনেন্ট গুলো পড়েছিলাম আমরা, যে ইন্টেন্সিটি ভলিউম, সেই ইন্টেন্সিটি ভলিউমের সাথে এই যে পারফরমেন্সের যে আমরা ইনডাইরেক্ট রিলেশনশিপ বললাম, আমরা কিভাবে ইনডাইরেক্ট রিলেশনশিপ হচ্ছে সেগুলো আমরা একটু গ্রাফিক্যালি যদি বুঝতে পারি, তাহলে হয়তো আমাদের কাছে ব্যাপারটা খুব সহজ মনে হবে এবং ব্যাপারটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো এখানে যে লাইনটা আছে সেটাকে আমরা কি বলছি, পারফরমেন্স মেজার করছি। মানে এদিকে যত উপরে যাবে তোমার পারফরমেন্স লেভেলটা তত বেশি হাই হবে, মানে উপরটা হবে কি গুড, এখানে হচ্ছে জিরোতে আছে পারফরমেন্স, আর এদিকটা কি সময়। তুমি যদি আমি সময়টাকে ইয়ার দিয়ে লিখি বা মান্থ দিয়ে লিখি, ক্লিয়ার? তাহলে দেখো এখানে তিনটে কালারের তোমরা লাইন আমরা এখানে গ্রাফ তুমি দেখতে পাচ্ছ, যে এইটা কি, এইটা হচ্ছে তোমার বেস লাইন, মানে তোমার হোমিওস্ট্যাটিস কন্ডিশন। এখানে এই ওই হোমোস্ট্যাটিস পর্যায়ে এখানে তোমার কি করলো, বেস লাইনে তোমাকে লোড দেওয়া হলো, লোড মিনস ওভারলোড দেওয়া হলো। প্রথমে দেখো একদম এই ব্লু কালারটা দেখো, ব্লু না এটাকে হচ্ছে ব্লু কালারটাই দেখো, ধরো ব্লু কালার বলছি, এই লাইনটাকে দেখো কি বলছে, লাইট ইন্টেন্সিটি দিয়ে আমি কোনো অ্যাক্টিভিটি করছি, মানে তুমি ইন্টেন্সিটি লেভেলটা যতটা দরকার সাবজেক্টের ততটা দিচ্ছ না। কম ইন্টেন্সিটি দিলে কি হচ্ছে, পারফরমেন্সটা কিন্তু খুব বেশি, এই যে বেস লাইনে পারফরমেন্সটা ডিপেন্ড করছে কতটা হাই আচ্ছা হচ্ছে। যদি তুমি ওই দেখো বলি, একটু মিস্টেক করলাম, এখানে তুমি লোড দিচ্ছ, লোড দিলে কি হলো, লোড দেওয়ার পরে দেখবে তোমাদের যখন কোনো কিছু হার্ড ট্রেনিং করা হয় তোমরা অনেকটা ক্লান্ত হয়ে যাও, পারফরমেন্সটা ডিক্রিজ হয়, মানে কি তোমার বেস লাইন থেকে পারফরমেন্সটা নিচে নেমে গেল। ক্লিয়ার? লোড দিলাম, পারফরমেন্সটা নিচে নেমে গেল, তারপর নিচে যদি অল্প পরিমাণ তোমাদের ইন্টেন্সিটি দিয়ে কাজ করি তখন কি হবে, তারপরে তোমার পারফরমেন্সটা অল্প ডেভেলপ হলো, ধীরে ধীরে কিছুক্ষণ ডেভেলপ হওয়ার পরে আবার ধীরে ধীরে বেস লাইন থেকে নিচে নেমে যাচ্ছে। আবার যদি মডারেট লেভেলের ইন্টেন্সিটিটা দিই তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে দেখো পারফরমেন্স লেভেলটা একটুখানি তুমি নিচে নেমে গেলো, ডাউন হয়ে গেলো, সেখান থেকে ধীরে 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 পারফরমেন্সটা একটু বেড়ে আবার থেমে গেল। এইবার যদি ইন্টেন্স ম্যাক্সিমাম লেভেল তোমাকে ইন্টেন্সিটি, তোমার যা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে সেই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির ম্যাক্সিমাম যদি তোমাকে আমি ইন্টেন্সিটি দিয়ে কোনো অ্যাক্টিভিটি করি, সেক্ষেত্রে দেখো এই যে পারফরমেন্সের বেস লাইনটা দেখো সবার হাই। তাহলে যখন আমরা কোনো সাবজেক্টকে কোনো ট্রেনিং দেব বা ওভারলোড দেব, তখন ইন্টেন্সিটি লেভেলটা কেমন দেবো, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমাকে দিতে হবে ওই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপরে, তবেই কিন্তু তোমার পারফরমেন্সটা দেখো সর্ব হাই পর্যায়ে পৌঁছাবে। ক্লিয়ার? এখানে দেখো দুটো জিনিস আমি তোমাদেরকে দুটো গ্রাফের মধ্যে দিয়েছি, একটা হচ্ছে ডিটেনিং আর একটা হচ্ছে ওভার ট্রেনিং। ক্লিয়ার? এই গ্রাফ দুটোকে ভালো করে বুঝতে চেষ্টা, সেম জিনিস, একটা হচ্ছে দুটো দেখো, দুটোই হচ্ছে এদিকে হচ্ছে পারফরমেন্স, এটা হচ্ছে পারফরমেন্স আর এটা হচ্ছে তোমাকে টাইম। ক্লিয়ার? এবার ধরো তোমাকে প্রথম এই গ্রাফটার দিকে লক্ষ্য করো, টু মাচ রেস্ট, তুমি যদি খুব অতিরিক্ত রেস্ট দিয়ে দাও, যতটা ইন্টেন্সিটি দিলে, হ্যাঁ সেখানে কি করলে, লোডটাকে তুমি কম দিলে, লোড কি করলে, লোডটা তুমি কম দিলে, তোমার লোড যতটা দেওয়া দরকার তার থেকে তুমি লোড কম দিয়েছো। আর কি বেশি দিয়েছো, হ্যাঁ রেস্ট তুমি বেশি দিয়েছো, রেস্ট তুমি তাকে অতিরিক্ত রেস্ট দিয়েছো। এইখানে দিলে প্রথমে লোড দিলে পারফরমেন্সটা ফ্যাটিক আসবে, তারপরে ধীরে ধীরে পারফরমেন্সটা ডাউন আপ হবে, আপ হওয়ার পরে তুমি তাকে অতিরিক্ত রেস্ট তখন তুমি দিলে, তাহলে কি পারফরমেন্সটা দেখো ধীরে ধীরে বেস লাইন হচ্ছে না, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ডিক্রিজ হচ্ছে। আবার এই গ্রাফটাই তুমি দেখো, এখানে কি বলেছে, হ্যাঁ নট এনাফ রেস্ট, তুমি যদি রেস্ট তুমি বেশি দিচ্ছ না, রেস্ট তুমি
প্রপার যে রেস্ট দরকার, এখানে কিন্তু তুমি কি করছো, এখানে কিন্তু তুমি অতিরিক্ত মাত্রায় লোড দিলে, এখানে কি করছো, লোড তুমি বেশি দিচ্ছ। আমি বেশি সিম্বলটা প্লাস দিয়ে দিলাম। লোড বেশি দিলে, বেশি দেওয়ার পরে তুমি তাকে কি করছো, পারফরমেন্সটাকে জন্য যতটা ওই লোডটাকে রিকভারি করার জন্য সময় দরকার, সেই পর্যাপ্ত রেস্ট তুমি তাকে দিলে না। যখনই তাকে রেস্ট তখন দেবে না, তখনই কি হবে, তার মধ্যে একটা ফ্যাটিক চলে আসলো, ধীরে ধীরে তার পারফরমেন্স কিন্তু আর ডেভেলপ হলো না, ধীরে ধীরে পারফরমেন্স কিন্তু ডিক্রিজ হয়ে গেল। একেই বলবো হচ্ছে ওভার ট্রেনিং। ক্লিয়ার? তাহলে এই যে ওভারলোড, তাহলে লোডের সাথে কি রিকভারির একটা সম্পর্ক আছে, যে লোড যদি আমাদেরকে প্রপার ওয়েতে দিতে হয়, সিস্টেমেটিক ভাবে দিতে হয়, তাহলে কিন্তু যতটা আমি লোড দেব ঠিক সেই পরিমাণ কিন্তু আমাকে রিকভারি পিরিয়ড দিতে হবে। লোড যদি কম দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের পারফরমেন্স যদি ডেভেলপ হবে না। আবার লোড যদি খুব বেশি দিই, যদি রিকভারি পিরিয়ড না দিই, তবে কিন্তু পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। এই জন্যে না আমি লোড বেশি দেব, না আমি লোড আমি কম দেব। এটা কিসের উপর ডিপেন্ড করে দেব, সেই সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর। আর কিসের উপর দেব, নেচার অফ অ্যাক্টিভিটির উপর দেব। কি ধরনের অ্যাক্টিভিটি করছি আমি, অ্যারোবিক অ্যাক্টিভিটি না অ্যানারোবিক অ্যাক্টিভিটি, তার উপর ভিত্তি করে কিন্তু লোডটাকে আমি দেব। যেমন লোড দেব, লোড আমি তাকে অতিরিক্ত লোড দেবো না, আবার আবার লোড যদি আমি যতটা লোড দেবো ঠিক ততটাই রিকভারি দেবো। আবার লোড কম দিলাম, রিকভারি বেশি দিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পারফরমেন্সটা হবে না। এই জন্যে অনেক বেশি লোডও দেবো না, অনেক বেশি রেস্টও দেবো না। একটা অ্যাথলিটের ইন্ডিভিজুয়াল যে ক্যাপাসিটি আছে তার অপটিমাম লেভেলে আমাদেরকে লোড দিতে হবে, এবং সেই লোডটা যেমন দেবো ঠিক সমপরিমাণে আমাদেরকে রিকভারি পিরিয়ডটাও দিতে হবে। সেই স্পিড অ্যাথলিটকে তুমি ইন্টেন্সিটি দিচ্ছ, তুমি সেই ইন্টেন্সিটিটাকে মেজার করবে কি করে, যে তার এটা তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। কোনো একটা স্প্রিন্টার, সেই স্প্রিন্টারকে তুমি লোড দিলে তাকে কি করে মেজার করবে, সিম্পল ওই একটা ফর্মুলা আছে। কি করে মেজার করবে, তার হার্ট দেখে তুমি মেজার করবে। ক্লিয়ার? তাহলে হার্ট রেট দেখে কি করে তুমি মেজার করবে যে তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে সে ওয়ার্কটা করছে, কি করে মেজার করবে, তোমাদের যা এজ, তুমি একটা তোমাদের যা পার্টিকুলার এজ, সেই থেকে 220 তোমাদের এজটাকে বিয়োগ করলে যেটা পাবে, সেই অ্যান্সারটাই হবে তোমার ম্যাক্সিমাম হার্ট রেট। ওই ম্যাক্সিমাম হার্ট রেটে যদি তুমি কোনো অ্যাক্টিভিটি করো, মানে তোমার ইন্টেন্সিটি লেভেলটা ওই ম্যাক্সিমাম লেভেলে পৌঁছালো। ধরো তোমার 220 আমার ম্যাক্সিমাম হার্ট রেট উঠতে পারে, এর বেশি উঠলে মানুষ মারা যায়। তাহলে এই 220 হার্ট রেট থেকে তোমার বয়স যদি 30 বছর হয়, তাহলে 220 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে, কত হচ্ছে বলো, 190। তাহলে 190 বিটস পার মিনিট এই হার্ট রেট যখনই উঠবে কোনো অ্যাক্টিভিটি করার সময়, বা এর কাছাকাছি যখনই পৌঁছাবে, তখনই আমরা বুঝবো কি সেই অ্যাথলিট তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে কাজ করছে। তার মানে যেমন তার ইন্টেন্সিটি লেভেল ঠিক তেমনই তাকে কিন্তু সেই রিকভারি সময়টা দিতে হবে, তবেই কিন্তু তার পারফরমেন্সটা ডেভেলপ হবে। আমি আসছি পরের স্লাইডে। দেখো এইটা হচ্ছে হাইপারট্রফি, মাসেল হাইপারট্রফি। দেখো পারফরমেন্স করলে দিনে দিনে আমরা যদি কোনো অ্যাক্টিভিটি করি তাহলে আমাদের মাসেল হাইপারট্রফি ডেভেলপ হয়, সেগুলো কি আমরা পরে পড়বো। আজ যে সিম্পল এখানে ভলিউমটা নিয়ে বলছি, যে আমরা ইন্টেন্সিটি তো স্যার বুঝলাম, তাহলে ভলিউমটা কি, এখানে কি বলছে, এটাকে যদি আমরা সিম্পল বেস লাইনটাকে ধরে নিই, যে আমার যা বেস লাইন, সেই বেস লাইন মেনে যদি আমি সেই বেস লাইন থেকে সামান্য একটু উপরে বা বেস লাইন মেপে যদি তাকে আমি তার ভলিউম দিই, হ্যাঁ, তবে কিন্তু পারফরমেন্সটা ডেভেলপ হবে না। আবার যদি কখন ডেভেলপ হবে, পারফরমেন্স তখনই ডেভেলপ হবে যখন অপটিমাম লেভেলে ভলিউম দিয়ে আমরা কোনো ট্রেনিং করাবো। একটা সাবজেক্টের যা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, সেই সময় তার লোড শুড বি অপটিমাল অফ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে খেলোয়াড়ের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যা যা ক্যাপাসিটি আছে সেই অপটিমাম লেভেল ক্যাপাসিটিতে মেনে কিন্তু আমাদের লোডটাকে প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু তোমার পারফরমেন্স ডেভেলপ হবে। আদারওয়াইজ কিন্তু পারফরমেন্স কখনোই ডেভেলপ হবে না। এইবার এখানে একটা স্লাইডে দেখো যে লোড আমরা যখন দেব, তখন আমরা এই যে বাড়ির সিঁড়ি দেখেছি,
বাড়ির সিঁড়িতে কি হয় যে আমরা একতলায় সিঁড়িতে উঠতে গেলে প্রত্যেকটা ধাপে 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 আমাদের সেই সিঁড়ি বেয়ে তবেই কিন্তু আমরা উঠি। আমরা যদি কোনো একটা দুটো সিঁড়ি যদি জাম্প করে উপরে উঠতে যাই হঠাৎ করে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, সেখানে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই লোডটাকেও যদি আমি কোনো পারফরমেন্সের অপটিমাম লেভেলে পৌঁছাতে চাই, মানে পারফরমেন্সকে 0 থেকে 100 পর্যায়ে পৌঁছাতে চাই, তাহলে এক্ষেত্রেও আমাদের এই সিঁড়ির ধার নিতে হবে, মই। এই জন্যে এইটাকে আমরা কি বলবো, লোড দেওয়ার সময় কোনো খেলোয়াড়কে যখন লোড দেবো মাথায় রাখবো স্টেয়ার কেস। লোড আমি কি মেনে দেবো, এটা কিন্তু মাল্টিপল চয়েস আসে, স্টেয়ার কেস মেথড বলা হয়। লোডটা দেওয়ার সময় কি করব, স্টেয়ার কেস মেথড। স্টেয়ার কেস মেথডটা কি, যে আমি কাউকে লোড দিলাম, লোড দেওয়ার পরে তার মধ্যে কি আসবে, ফ্যাটিক আসবে। হ্যাঁ, এই ডিলোড মানে কি, তাকে রিকভারি দিলাম সেই লোডটাকে অ্যাডাপ্টেশন করার জন্য, নিউ কন্ডিশনে আসার জন্য। যখনই তোমার এই ডিলোড দিলে মানে কি, রিকভারি দিলে, হ্যাঁ, নিউ কন্ডিশনে সে আসলো, আসার পর পুনরায় তাকে আবার লোড দিলে, আবার সে যখন লোড দিলে আবার তাকে রিকভারি করার সময় দিলে, মানে কি আবার সেই লোডটাকে অ্যাডাপ্টেশন করলো, তার পারফরমেন্সটাকে বা তার ক্যাপাসিটিটা ডেভেলপ করলো, এবং নতুন একটা অবস্থায় যখন সে পৌঁছালো তারপর তাকে আবার লোড দেবে। এইভাবে স্টেয়ার কেস মেনে 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 তোমাকে কিন্তু লোডটাকে প্রোভাইড করতে হবে। এমন না তাহলে কিন্তু তোমার পারফরমেন্স ডিক্রিজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে লোডটা যখন দেওয়া হয় সেটা কোন মেথডে দেওয়া হয়, স্টেয়ার কেস মেথড। হ্যাঁ, আমি এখানে লিখে দিই স্টেয়ারকেস মেথড। এই স্টেয়ারকেস মেথডটাকে মেনেই কিন্তু তবেই আমাদের কি দেব, কোনো খেলোয়াড়কে লোড দেব। ক্লিয়ার? এইবার দেখো এখানে আরেকটা গ্রাফ আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্টেন্সিটি ভলিউমের মধ্যে একটা রিলেশন আছে। কেমন রিলেশন আছে, ইনডাইরেক্ট রিলেশন আছে। কেন ইনডাইরেক্ট বলেছিলাম, যদি ইন্টেন্সিটি বেশি হয়, আমি প্লাস সিম্বল দিলাম, তাহলে ভলিউম কি হবে, কম হবে। আবার ইন্টেন্সিটি যদি আমি কম হয় তাহলে ভলিউম কি হবে, বেশি হবে। এই জন্য বলছে এর মধ্যে একটা ইনডাইরেক্ট রিলেশনশিপ আছে। হ্যাঁ, ইনডাইরেক্ট রিলেশনশিপ কেমন, আমরা বলেছিলাম যে আমাদের যে স্পোর্টস ট্রেনিং এর কতগুলো ফেজ আছে, সেই ফেজগুলো কি, প্রিপারেটরি পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, আবার ট্রানজিশন পিরিয়ড। বা এটা এইবার এই পিরিয়ডগুলোর উপর ভিত্তি করে আমাদের কিন্তু লোড, ইন্টেন্সিটি এবং ভলিউমের একটা সম্পর্ক আছে। তোমাদের কাছে একটা প্রশ্ন, সিম্পল এই গ্রাফটা দেখে বা তোমাদের অভিজ্ঞতা থেকে বলো তো, যে কোন পিরিয়ডে আমরা ডিউরিং কম্পিটিশন পিরিয়ডে ইন্টেন্সিটি বেশি দেবো না ভলিউম বেশি দেবো, বলো কুইক, কে একজন রেসপন্স দাও। কখন আমরা ইন্টেন্সিটিটা বেশি হবে কম্পিটিশন পিরিয়ডে। কম্পিটিশন পিরিয়ডে ইন্টেন্সিটি বেশি থাকবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই দেখো এখানে আমি তোমাদেরকে এই যে যে ভলিউম যেটা দিয়েছি, প্রিপারেটরি পিরিয়ড, সেই প্রিপারেটরি পিরিয়ডে কি হবে, সব সময় ভলিউম কি হবে, বেশি থাকবে। প্রিপারেটরি পিরিয়ড মানে একদম শুরুর অবস্থা, সেই অবস্থায় আমাদের কি হবে, ভলিউমটা বেশি হবে। তারপরে ধীরে ধীরে কম্পিটিশন পিরিয়ডের সময় কি হবে, কম্পিটিশন পিরিয়ডের সময় ধীরে ধীরে কিন্তু আমাদের এই ভলিউমটা কমতে থাকবে। আবার ইন্টেন্সিটি কি হবে, শুরুর ক্ষেত্রে ইন্টেন্সিটি লেভেলটা কিন্তু কম থাকবে। ক্লিয়ার? কারণ প্রিপারেটরি পিরিয়ডে আমরা কি করি, মূলত জেনারেল ফিটনেসটাকে ডেভেলপ করি, তাই তো? এবং জেনারেল ফিটনেসটাকে ডেভেলপ করতে কি দরকার, আমাদের দীর্ঘ সময় অ্যাক্টিভিটি করা দরকার। এবার যখনই তোমার জেনারেল ফিটনেসটা ডেভেলপ হবে তারপরে ধীরে ধীরে জেনারেল থেকে স্পেসিফিক দিকে আমরা যাই। ক্লিয়ার? আবার এই জন্য একদম প্রিপারেটরি পিরিয়ডে ইন্টেন্সিটি কম হবে, যত কম্পিটিশন পিরিয়ড এগিয়ে আসবে তত আমাদের ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি বাড়বে, তবেই কিন্তু পারফরমেন্সটা ইনক্রিজ হবে। ক্লিয়ার? তাহলে এখানে সিম্পল যদি মাল্টিপল চয়েস প্রশ্ন আসে যে কোন পিরিয়ডে ইন্টেন্সিটি লেভেলটা বেশি হয়, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে ইন্টেন্সিটি লেভেলটা বেশি কখন হয়, কম্পিটিশন পিরিয়ড। যত কম্পিটিশনের কাছাকাছি আসবে ইন্টেন্সিটি লেভেলটা তত বেশি হবে। ভলিউম কখন বেশি হবে, প্রিপারেটরি পিরিয়ডে। ক্লিয়ার? চলো নেক্সট, এখানে রিলেশনশিপ আছে, এগুলো আমরা তোমাদের পরে ক্লাসে পড়াবো। আমি শুধু এই গ্রাফটা তোমাদেরকে বোঝাবো। এই যে লোড দিচ্ছ তুমি, এখানে কি আছে দেখো, এই গ্রাফটা ভালো করে লক্ষ্য করো। এখানে আছে ফিটনেস,
উপরে আছে কি ফিটনেস, বা এটা কি আছে তোমাকে পারফরমেন্সও তুমি বলতে পারো, পারফরমেন্স। ক্লিয়ার? নিচে কি আছে ফ্যাটিক, নিচের দিকে যত নামবে সেটা কি হবে ফ্যাটিক। ক্লিয়ার? এখানে কি আছে এটা হচ্ছে তোমার বেস লাইন, মানে তোমার হোমিওস্ট্যাটিস পর্যায়ে। এইবার এই হোমিওস্ট্যাটিসে কি হচ্ছে, তুমি কোনো স্টিমুলাস দিলে, স্টিমুলাস মানে কি কোনো একটা ট্রেনিং লোড তোমাকে দেওয়া হলো, ট্রেনিং লোড যখনই তোমাকে দেওয়া হবে তোমার মধ্যে কি আসবে ফ্যাটিক আসবে, এই যে তোমার মধ্যে ফ্যাটিক প্রডিউস হলো। ক্লিয়ার? এই যে ফ্যাটিকটা প্রডিউস হলো এই টাইমে কি দরকার তোমাকে রিকভারি দরকার, তুমি এবার তাকে প্রপার রিকভারি তুমি দিয়ে দিলে। ক্লিয়ার? প্রপার রিকভারি হলো, তার মানে কি তোমার যখন এই ট্রেনিং লোডটা দিলে তোমার হোমিওস্ট্যাটিস কি হলো ডিস্টার্ব হলো। দেখো বেস লাইনে এখানে থাকার কথা ছিল হোমিওস্ট্যাটিসে, কিন্তু এই যে গ্রাফটা নিচে নেমে গেছে, মানে কি তোমার এই হোমিওস্ট্যাটিস ডিস্টার্ব হলো। ক্লিয়ার? হোমিওস্ট্যাটিস ডিস্টার্ব হলো। এইবার কি করলে তুমি প্রপার রিকভারি করলে, মানে যে পরিমাণ তুমি লোড দিয়েছিলে তাকে রিকভারি দিলে, রিকভারি দেওয়ার ফলে কি হবে, দেওয়ার ফলে একটা নিউ কন্ডিশন তোমার মধ্যে তৈরি হলো, বেস লাইন থেকে উপরে চলে গেল। দেখো তার মানে কি এইটা হচ্ছে তোমার পারফরমেন্সটাকে ইনক্রিজ হলো, আমি ইনক্রিজটাকে প্লাস দিলাম। এই যে তোমার বেস লাইন থেকে উপরে চলে গেল বা নিউ কন্ডিশন তোমার মধ্যে এলো, এটাকে আমরা নিউ কন্ডিশন বলবো। সেই নিউ কন্ডিশনকে আবার কি বলবো সুপার কম্পেনসেশন আমরা বলতে পারি। নিউ কন্ডিশনটাকে কি বলবো সুপার কম্পেনসেশন বা অ্যাডাপ্টেশন বা ওভার কম্পেনসেশন, তিনটে টার্মোলজি। দেখো যে সুপার কম্পেনসেশন বা ওভার কম্পেনসেশন বা নিউ কন্ডিশন কখন আসবে, যখন আমাদের হোমোস্ট্যাটিস পর্যায়ে কোনো ট্রেনিং লোড আমরা তখন দেব। এবার লোড দেওয়ার ফলে আমাদের হোমোস্ট্যাটিসের ডিস্টারবেন্স আসবে, এবং সেই হোমোস্ট্যাটিস ডিস্টারবেন্সের সময় যদি আমি প্রপার রিকভারি দিই, সেই রিকভারি করলে কি হবে আমাদের বডি সেটাকে রিকভারি করবে, ট্রেনিং লোডটা করলে আমাদের বডিতে একটা নতুন অবস্থা হবে, যার ফলে কি হবে আমাদের পারফরমেন্সটা ডেভেলপ হবে। সেই যে পারফরমেন্সটাকে ডেভেলপ হচ্ছে সেই নিউ কন্ডিশনকে আমরা অ্যাডাপ্টেশন বলতে পারি, বা সুপার কম্পেনসেশন বলতে পারি, বা ওভার কম্পেনসেশন বলতে পারি। তাহলে সুপার কম্পেনসেশন কোনো একজন অ্যাথলিটের ক্ষেত্রে ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ এই টাইমে কি হচ্ছে পারফরমেন্সটা ইনক্রিজ হচ্ছে, পারফরমেন্সটা ডেভেলপ হচ্ছে। আবার আমি যদি এখানে একটা হাতে তোমাদের গ্রাফ আঁকি, যে এখানে হোমোস্ট্যাসিসের পরে ট্রেনিং লোড দিলাম, ট্রেনিং লোডের ফলে আমি এখানে লোড দিলাম আমার পারফরমেন্সটা ডাউন হলো, তারপরে কি করলাম আমি প্রপার রিকভারি দিলাম না, এক্ষেত্রে কি সাফিসিয়েন্ট রিকভারি দিলাম, রিকভারি না দিলে কি আমাদের এই যে অ্যাডাপ্টেশন পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো না, তখন কিন্তু আবার পারফরমেন্সটা ডিক্রিজ হবে। তাহলে কিন্তু প্রপার রিকভারিটা যেমন আমি ট্রেনিং লোড দেবো সেই সাথে সাথে কিন্তু আমাদের রিকভারিটাও আমরা দিতে হবে। পরের গ্রাফে আমরা আসবো, এখানে দেখো রিকভারি প্রসেসে আমরা বলছি, ডিটেলসে আমরা পরের দিন বলবো, কিন্তু সিম্পল ভাবে এই গ্রাফটাকে আজকে বোঝো। প্রথমে এই গ্রাফটাকে বোঝো, এখানে দেখো যে কথাগুলো বলছিলাম যে আমাদের এই যে হোমোস্ট্যাটিস কন্ডিশন আছে বা বেস লাইন, এখানে কি করলাম প্রথম গ্রাফটাকে বোঝো, এখানে আমরা ট্রেনিং লোড দিলাম, ট্রেনিং লোড দেওয়ার ফলে আমাদের ফ্যাটিক আসলো, এই ফ্যাটিকটাকে কি করলাম প্রপার রিকভারি দিলাম, রিকভারি দিলে আমাদের পারফরমেন্স বেস লাইন থেকে বেশি হয়ে গেল, যাকে আমরা ওভার কম্পেনসেশন সুপার কম্পেনসেশন বলছি, যেটা খেলোয়াড়দের ক্ষেত্রে গুড। এই ওভার কম্পেনসেশন বা সুপার কম্পেনসেশন ছাড়া কিন্তু পারফরমেন্স ডেভেলপ হবে না। আবার যদি এই যে ট্রেনিং লোডটা অতিরিক্ত দিয়ে ফেলি, অতিরিক্ত যদি লোড দিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের পারফরমেন্সটা ডিক্রিজ হয়ে যাবে। আবার যদি অতিরিক্ত লোড দিলে আমাদের ফ্যাটিক চলে আসবে, আবার এই তখন কিন্তু ওভার কম্পেনসেশন বা সুপার কম্পেনসেশন এই ব্যাপারগুলো কিন্তু আসবে না। ক্লিয়ার? তারপর দেখো এখানে আমরা একটা গ্রাফ দিয়েও আমরা বোঝার চেষ্টা করেছি যে আমাদের কোন ফেজে সুপার কম্পেনসেশনটা মূলত আসে, একটা মাল্টিপল চয়েস। এখানে দেখো একদম ফার্স্ট ফেজে স্টিমুলাস দিলাম, সেখান থেকে মানে এখানে অতিরিক্ত লোড যখন শুরু করে অ্যাজ পার বিগিনার প্রিপারেটরি পিরিয়ডে, সেখানে কি হয় তার মধ্যে ফ্যাটিক চলে আসলো, ফ্যাটিক আসার পরে কি হবে সেই ফ্যাটিকটাকে দাও, সেই রিকভারির জন্য রিকভারি করতে সময় দিতে হবে, রিকভারি করতে যদি তুমি অ্যাডাপ্ট করতে সময় লাগবে, সেটা করতে গিয়ে থার্ড ফেজে গিয়ে তোমার সুপার কম্পেনসেশনটা আসে। ক্লিয়ার? এই যে সুপার কম্পেনসেশন আসলো মানে কি তোমার পারফরমেন্সটা ইনক্রিজ হলো, তোমার পারফরমেন্সটা ডেভেলপ হলো। ক্লিয়ার?
এই হচ্ছে মূলত এই যে ট্রেনিং লোডের সাথে ওভারলোড, এই যে ট্রেনিং লোডের যে কম্পোনেন্ট গুলো ছিল, ইন্টেন্সিটি, ভলিউম, তার সাথে কিভাবে পারফরমেন্সের সম্পর্ক, সেগুলো কিন্তু আজকে আমরা গ্রাফিক্যালি বোঝালাম যে এই দুটোর মধ্যে একটা ইন্টার রিলেশন সম্পর্ক আছে, যে লোড যদি যখন আমরা বেশি হবে সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স কিন্তু কি হবে, লোড বেশি হলে ভলিউম কমবে। কিন্তু এই যে লোড আমরা কিভাবে দেব, একজন খেলোয়াড়ের অপটিমাল লেভেলে কিন্তু লোডটাকে আমাদেরকে দিতে হবে। ক্লিয়ার? আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব, আর একটুখানি বিষয় আছে সেটাকে আমরা শেষ করে নিই, তারপরে প্রশ্নটা নেব। এইবার আসি, এই যে ওভারলোড গুলো হচ্ছে, এই ওভারলোডের মূলত কারণগুলো কি কি, কি কি কারণে মূলত এই ওভারলোডটা হয়ে থাকে। আমি দেখো এখানে তোমাদেরকে কতগুলো ওভারলোডের কারণ আমি তোমাদেরকে এখানে লিখেছি। মূলত এই এই কারণগুলোর জন্য আমাদের মধ্যে ওভারলোড হয়ে থাকে। একটা হচ্ছে কি দেখো, ট্রেনিং মেথড, মানে তোমার যে ট্রেনিং মেথড বা যে তুমি যে ট্রেনিং সাইকেলের মধ্যে আছো, সেই ট্রেনিং মেথডের মধ্যে যদি কোনো ইরর থাকে, তার ফলেও কিন্তু তোমার এই ওভারলোড আসতে পারে। ইরোডটা কি, যদি না মেনে তোমাকে লোড দেওয়া হয়, হ্যাঁ, যে তোমাকে উচ্চ মানে ইন্টেন্সিটিটা বেশি হলো, সেই সাথে তোমার ভলিউমটাও অতিরিক্ত মাত্রায় দেওয়া হলো, তখন কি হবে, তোমার মধ্যে কিন্তু একটা এই ওভারলোড তৈরি হতে পারে। আবার ধরো তোমার যে এই কি বলেছি, যে এই যে লোডটাকে দিলাম বা ইন্টেন্সিটিটাকে তোমার অপটিমাম লেভেলে দিলাম, তোমার অপটিমাম লেভেলে কি করলাম, ইন্টেন্সিটিটাকে প্রয়োগ করলাম। এবার তাহলে ইন্টেন্সিটি যখনই আমরা দেবো তোমার অপটিমাম লেভেলে, তোমার মধ্যে কি আসবে, ফ্যাটিক আসবে। তাহলে সেই ফ্যাটিকটাকে যদি নিউ কন্ডিশনে যাও, তার জন্য তোমার কি দরকার, প্রপার রেস্ট দরকার বা রিকভারি দরকার। এই রিকভারিটাও যদি প্রপার রেশিও মেনে না হয়, তাহলে কিন্তু তোমার মধ্যেই ওভারলোড তৈরি হবে, যার ফলে তোমার পারফরমেন্সটা ডিক্রিজ হতে পারে। ক্লিয়ার? তারপরে দেখো আমি কি লিখেছি, লাইফস্টাইল অফ দ্য প্লেয়ার। কখনো কখনো খেলোয়াড়দের যে জীবনযাত্রা কেমন, জীবন প্রণালী কেমন, কিভাবে সে লাইফস্টাইল বিলং করছে সমাজে, তার উপরেও কিন্তু এই ওভারলোডের কারণ হতে পারে। কেমন, ধরো কোনো খেলোয়াড়ের একটা ট্রেনিং করলে হার্ড ওয়ার্ক করছে, হার্ড ওয়ার্ক করার ফলে তার কি দরকার, পর্যাপ্ত সাফিসিয়েন্ট কি দরকার, সাফিসিয়েন্ট রেস্ট দরকার। সাফিসিয়েন্ট তাকে যদি রেস্ট সে যদি না নেয়, তাহলে কি হবে, তার মধ্যে একটা স্ট্রেস তৈরি হবে, যার ফলে সে মানসিকভাবে অস্থিরতা তৈরি হবে, যার ফলে তার ওভারলোড তৈরি হবে। আবার যদি অনিয়মিত কোনো খাদ্য, দেখো কাজ করছি, ওয়ার্ক করছি, গাড়ি চালাতে গেলে যেমন আমাদের তেলের দরকার হয়, তেমন আমরা কোনো ট্রেনিং এ যখন কোনো কিছু আমরা ওভারলোড বা লোড আমরা দেবো, তখন বডিকে চালানোর জন্য কি দরকার, এনার্জি দরকার। তাহলে এই এনার্জি গুলো আসবে কোথা থেকে, নিউট্রিয়েন্ট থেকে। সাফিসিয়েন্ট প্রপার নিউট্রিয়েন্ট বা প্রপার খাদ্য আমাদেরকে খেতে হবে। সেই পর্যাপ্ত ফ্রুট যদি আমরা না খাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মধ্যে একটা কি হবে, ম্যাল নিউট্রিশন তৈরি হবে, যার ফলেও কিন্তু আমাদের ওভারলোড তৈরি হতে পারে। আবার অনেক সময় কি হয়, এই যে বিভিন্ন প্রকার যে নেশাগ্রস্ত হয় প্লেয়াররা, যে বিভিন্ন প্রকার ধূমপান করছে, মদ্যপান করছে, সেই ধূমপান মদ্যপানও কিন্তু এই ওভারলোডের একটা অন্যতম কারণ। ক্লিয়ার? তারপরে দেখো কি বলেছে, এনভায়রনমেন্টাল কজেস, কিছু পরিবেশগত অস্বস্তিকর পরিবেশ, যে পরিবেশটা কিন্তু তোমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেই পরিবার, যেমন ধরো তোমার ফ্যামিলি, যদি তোমার সিম্পল তোমার বাড়ির এনভায়রনমেন্ট বা ফ্যামিলি প্রবলেম, সেই ফ্যামিলি প্রবলেম যদি তোমার মধ্যে লেগেই থাকে, তাহলে তুমি মানসিকভাবে কিন্তু সুস্থ থাকবে না। সেই পারিবারিক চাপের ক্ষেত্রেও কিন্তু তোমার মধ্যে ওভারলোড তৈরি হয়। আবার তোমার ক্ষেত্রে কি হয়, তোমার যখন তুমি যেখানে কাজ করছো, সেই কাজের ওখানেও যদি এনভায়রনমেন্ট ভালো না হয়, তোমাকে যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রেও কিন্তু তোমার মধ্যে একটা ওভারলোড তৈরি হতে পারে। আর আছে কি, হেলথ রিলেটেড প্রবলেম, মানে তোমার শরীরগত যদি কোনো সমস্যা থাকে, ধরো জ্বর, তোমার মাঝে মধ্যে জ্বর ঠান্ডা লেগে আছে, তার ফলে তোমার মধ্যে ওভারলোড তৈরি হতে পারে। তুমি মাঝে মধ্যে চোট আঘাতে ভুগছো, তার মধ্যে তোমার হচ্ছে অতিরিক্ত, তুমি কোনো কম্পিটিশনে, তুমি ধরো এমন হচ্ছে যে তুমি একটু ভালো প্লেয়ার হয়ে গেছো, তুমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কম্পিটিশন করতে যাচ্ছ, কম্পিটিশন খেলতে যাচ্ছ, তার ফলেও কিন্তু তোমার মধ্যে ওভারলোড তৈরি হতে পারে। তাহলে এই হচ্ছে মূলত ওভারলোডকে চারটে ক্যাটাগরিতে ভাগ করে যে ওভারলোড গুলো তৈরি হয়, সেগুলো মোটামুটি চারটে ক্যাটাগরি। একটা হচ্ছে ট্রেনিং মেথড, আর একটা হচ্ছে লাইফস্টাইল অফ দ্য প্লেয়ার, এনভায়রনমেন্টাল প্রবলেম, আর একটা হচ্ছে হেলথ রিলেটেড প্রবলেম। ক্লিয়ার? এইবার আসছে দেখো, এই যে ওভারলোড হলে তুমি কি করে বুঝবে যে একটা খেলোয়াড়ের মধ্যে ওভারলোড এসছে। তুমি তো অ্যাজ এ কোচ,
তোমাকে তো আইডেন্টিফাই করতে হবে যে আমার এই খেলোয়াড়ের মধ্যে ওভারলোড আসছে। কিভাবে তুমি বুঝবে? আমি এখানে দেখো 3টে ক্যাটাগরি তোমাদেরকে লিখেছি। একটা হচ্ছে ফিজিক্যাল, তার শারীরবৃত্তীয় কোনো সমস্যা আছে কিনা। আর একটা কি লিখেছি দেখো, মেন্টাল, সে মানসিকভাবে তার কোনো সমস্যা আছে কিনা। আর একটা হচ্ছে পারফরমেন্স, তার পারফরমেন্স বা তার ক্র্যাশ সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা। সেইগুলোকে দেখে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, হ্যাঁ, যে আমার খেলোয়াড়টা তার ওভারলোডের এই সিমটমগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে যেমন এই ফিজিক্যালের মধ্যে কি হতে পারে, যে তোমার শারীরিক চাহিদা কি হতে পারে। তোমার ওভারলোড হলে তুমি কি করে বুঝবে? ওভারলোড হলে দেখবে তোমার মধ্যে অনেক সময় খিদের পরিমাণটা কমে যাবে, খিদে মন্দ হবে, তোমার কখনোই খেতে ইচ্ছা করবে না, খিদে পাবে না, হ্যাঁ, নিদ্রাহীনতা হয়ে যাবে, তোমার মধ্যে ঘুম আসবে না, হ্যাঁ, অপর্যাপ্ত ঘুম, তুমি রেস্ট নিতে ইচ্ছা করবে না। ধীরে ধীরে তোমার কি হবে? বডি ওয়েট আস্তে আস্তে ধীরে ধীরে তোমার কমতে থাকবে। এইরকম যদি কোনো সিমটম দেখতে চাও তখন তাহলে বুঝবে যে খেলোয়াড়ের ওভারলোড হয়েছে। আবার মেন্টাল কখন দেখবে? মানসিকভাবে দেখবে যে সবসময় মানসিকভাবে যে কোনো ছোট ছোট কারণেই সে উত্তেজিত হয়ে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে সে অযথা চিৎকার চেঁচামেচি করছে, সেই টাইমে সেটা দেখেও হতে পারে। আবার দেখো অনেক সময় কি হয়, খেলোয়াড়রা কোচ থেকে দূরে চলে যাচ্ছে, কোচকে এড়িয়ে এড়িয়ে চলছে, কোচের ভয়তে পালিয়ে চলে যাচ্ছে, তখন বুঝতে হবে তোমার একটা ওভারলোডের সিমটম। আবার দেখবে অংশগ্রহণে, তখন দেখবে অনেকে দেখবে কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে কি করে? পার্টিসিপেশন করতে চায় না ভয়তে, সেটা তোমার একটা ওভারলোডের কারণ হতে পারে। আবার ক্রিয়া সংক্রান্ত প্রবলেম, যখন পারফরমেন্স ক্ষেত্রে কি হবে, যে তুমি প্রতিনিয়ত যেগুলো প্র্যাকটিস করছো সেই কৌশল বা টেকনিক। আচ্ছা 1 মিনিট, সরি 1 মিনিট ডিস্টার্ব, 1 মিনিট। ওকে, সরি। তাহলে এই যে পারফরমেন্সের ক্ষেত্রেও তোমার যে টেকনিকগুলো তুমি শিখেছো, সেই টেকনিকগুলো ধীরে ধীরে তোমার আর মনে করতে পারছো না, সেই টেকনিকগুলোকে তুমি ভুলভাবে করছো, হ্যাঁ, বা তোমার রিকভারি, কোনো একটা ট্রেনিং দিল, সেই ট্রেনিংটাকে রিকভারি করার জন্য তোমার অনেকটা বেশি সময় নিচ্ছ, তোমার মধ্যে একটা ছন্দ পতন হয়, যে তুমি যা কিছু শিখেছিলে সেগুলো যেন মনে হয় ধীরে ধীরে ভুলতে শিখেছো। এই ধরনের লক্ষণ যদি দেখো, তখন যদি তুমি অ্যাজ এ কোচ হিসাবে দেখো, তাহলে তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, আমার খেলোয়াড়ের মধ্যে তার একটা ওভারলোড তৈরি হয়েছে। তখন কিন্তু তুমি অ্যাজ এ কোচ হিসাবে তোমার একটা দায়িত্ব যে সেই ওভারলোড গুলোকে দূর করতে হবে। তাহলে এই ওভারলোড গুলো যদি তুমি দেখো, তখন কিভাবে দূর করবে? যথাশীঘ্র যখন এইগুলো বুঝতে, এই সিমটম কোনো খেলোয়াড়ের মধ্যে আছে, তৎক্ষণাৎ কি করবে? সেই খেলোয়াড়কে পর্যাপ্ত রেস্টের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, তাকে যথাযথ বিশ্রাম দিতে হবে, এবং তাকে যে তুমি ট্রেনিংটা দিচ্ছিলে, যে পরিমাণ লোড দিচ্ছিলে, সেই লোডের পরিমাণটা তোমাকে কমাতে হবে। সেই সাথে সাথে যে পরিমাণ তুমি লোড তাকে দিয়ে তুমি ট্রেনিংটা করাচ্ছিলে, সেই লোডটা কিন্তু তাকে কমাতে হবে। আবার সেই সাথে সাথে কি করতে হবে? তাকে কিছু পুষ্টি জাতীয় খাবার, ভালো মন্দ কিছু খাবার, যে খাবারগুলো খেলে তার শারীরিক যে প্রবলেম, পুষ্টিকর জাতীয় খাবার, সেগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। এবং সেই সাথে সাথে খেলোয়াড়কে একটু রিক্রিয়েশন বা বিনোদনের ব্যবস্থা করতে হবে। অনেক সময় কি হয়, আমরা দীর্ঘদিন একই কাজ করতে করতে আমরা অনেক সময় মানসিকভাবে একটা ইয়ে তৈরি হয়, ধুর আর কিছু ভালো লাগছে না। তখন কি হয়, ওই ট্রেনিং শিডিউলটাকে বাদ দিয়ে তোমাদেরকে কি করতে হবে? ট্রেনিং শিডিউলের বাইরে অন্য কিছু অ্যাক্টিভিটি, যেটা করে ওই খেলোয়াড় মজা পায়, আনন্দ পায়, সেই জাতীয় কিছু ব্যবস্থা করতে হবে। এছাড়াও কোনো স্পোর্টস সাইকোলজিস্টের যদি দরকার পড়ে, সেই পরিমাণে ওভারলোড হয়, তাহলে কি হবে? স্পোর্টস সাইকোলজির সাথে কনসাল্ট করতে হবে, এবং বিভিন্ন প্রকার যে কম্পিটিশন যদি থাকে, তাহলে সেই কম্পিটিশন থেকেও দূরে থাকতে হবে। এই হলো মূলত আজকে আমাদের যে আমরা ওভারলোডের বিষয়। এইবার এই ওভারলোড থেকে তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন, যদি কোনো কোয়ারিজ, যেগুলো পড়ানো হলো সেগুলো যদি তোমার কাছে পরিষ্কার ক্লিয়ার না হয়, তুমি বলো, আমরা সেগুলোকে ক্লিয়ার করব। এবং নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো, লোড এবং অ্যাডাপ্টেশন, তার প্রসেসটা পড়বো, এবং লোড এবং রিকভারি সেই প্রসেসটা পড়বো। সেই সাথে সাথে আমরা পিরিয়ডাইজেশনটাও পড়বো। তবে আজকে যে বিষয়গুলো হলো, সেইগুলো থেকে তোমাদেরকে কোনো কিছু কোয়ারিজ থাকলে সেগুলোকে আমাকে বলো। সেই কোয়ারিজগুলো হয়ে গেলে তারপরে আমরা এই বিষয়টা থেকে আজকে অল্প কিছু মাল্টিপল চয়েস এমসিকিউ কোশ্চেন আছে, সেগুলোকে আমরা যাব। বলো, তোমাদের মধ্যে থেকে যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাকে একটু বলো। প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইনক্রিজ হার্ট রেট। নিচে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে কোন অপশনটা সঠিক, যেটা হার্ট রেটটাকে ইনক্রিজ করে? ইনার লোডের ফলে হার্ট রেট ইনক্রিজ হয়, আউটার লোডের ফলে হয়, সাইকোলজিক্যালের জন্য হয়, না নান অফ দি অ্যাবাভ?
কুইক। বলো বলো। আউটার লোড, বেশ। আর কেউ? আউটার লোড। তোদেরকে লোড পড়ানোর সময় লোডের কম্পোনেন্টকে লোডকে কভাগে ভাগ করেছিলাম? কভাগে ভাগ করেছিলাম? দুভাগে ভাগ করেছিলাম। একটা বলেছিলাম ইনার, একটা বলেছিলাম আউটার। তাহলে ইনার লোড আউটার লোডকে কি বলেছিলাম? বাংলায় যদি লিখি কারণ। আর ইনার লোডটাকে কি বলেছিলাম? ফলাফল। বাংলায় লিখলাম তোর জন্য। হ্যাঁ, ফলাফল। তাহলে আউটার লোড কোনগুলো? এই যে তুমি দৌড়াচ্ছি, চলছি, হাঁটছি, এগুলো কি আউটার লোড? 3 ভাগে। হ্যাঁ, হ্যালো, এই আউটার লোড গুলো কি? দৌড়াচ্ছি, হাঁটছি, চলছি, হ্যাঁ, জাম্প করছি। এই আউটার লোডের ফলে আমাদের কি হয়? ইন্টারনাল বডি সিস্টেমে কিছু চেঞ্জ হয়। তো কি চেঞ্জ হয়? হাঁটছি, চলছি, দৌড়ানোর ফলে কি চেঞ্জ হয়? বডি টেম্পারেচার ডেভেলপ হয়, হার্ট রেট ইনক্রিজ হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে না? হ্যালো, যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। তাহলে এই আউটার লোডের ফলে আমাদের ইন্টারনাল লোডের উপর এফেক্ট পড়ে। তাহলে আউটার লোড কোনগুলো? এই যে 100 মিটার দৌড়াচ্ছি, 1500 মিটার দৌড়াচ্ছি, এগুলো হচ্ছে আমাদের আউটার লোড। তাহলে ইনার লোড কোনগুলো? এই আউটার লোডের ফলে আমাদের ইন্টারনাল বডি সিস্টেমে যে চেঞ্জেস গুলো আসবে। তাহলে হার্ট রেট ইনক্রিজ হচ্ছে, এটা কি আমাদের ইন্টারনাল বডির একটা পার্টস? তাহলে এই হার্ট রেটটাকে ডেভেলপ করছে কিসের ফলে ডেভেলপ হচ্ছে? হার্ট রেটটা ইনক্রিজ হচ্ছে, এটা আউটার লোড না ইনার লোড? এটা ইনার লোড তাহলে। ইনার লোড। ইনার লোড তাহলে। তাহলে তোরা কেন অপশনটা আউটার লোড বললি আমাকে বলতো? এই ছোট ছোট কনসেপ্ট গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এই কনসেপ্ট গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখ, পরের প্রশ্ন, which of the following best describe the training principle of overload? এই যে নিম্নলিখিত যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা যে ওভারলোডের জন্য বেস্ট প্রিন্সিপাল বলে তোমার মনে হচ্ছে? বলো। প্রশ্নগুলো দেখো। প্রথম এ অপশনটা ছিল কনসেন্ট্রিং অন স্পেসিফিক মাসেল টু মেক ইট রিলিভেন্ট, ডুইং টু মাচ এক্সারসাইজ, doing less exercise to rest muscle, greater than normal stress or load on the body is required. কোনটা বলো? বলো দাও। অপশন ডিটা কি বলতে চাইছি স্যার? অপশন ডিটা কি বলতে চাইছো? অপশন ডি। এক মিনিট আমি মাইক্রোফোনটা হ্যাঁ স্যার, বলছি অপশন ডি যেটা আছে, গ্রেটার দ্যান নরমাল স্টেজ লোড অন দ্য বডি ইজ রিকোয়ার্ড। লোড অন দ্য বডি, এটা কি বলতে চাইছো? ততটা প্রয়োজন মাপিকে লোডটা দিচ্ছে। দেখো, আমরা যদি পরপর গুলো আসি পয়েন্ট ধরে, প্রথমটা কি আছে? কনসেন্ট্রিং অন স্পেসিফিক মাসেল টু মেক ইট রিলিভেন্ট, মানে স্পেসিফিক মাসেলসকে আমরা প্রয়োজন মাফিক কি ট্রেনিং দেবো, সেটা কি ওভারলোডের প্রিন্সিপাল? কখনোই হতে পারে না। ডুইং টু মাস এক্সারসাইজ, কি স্পেসিফিক না, এটা হতে পারে না। ডুইং লেস এক্সারসাইজ, এটাও না। এটা কি বলেছে? লোড অন দ্য বডি ইজ রিকোয়ার্ড। আমাদের কি বলেছিলাম? যে অপটিমাম লেভেলে আমাদেরকে কোনো পারফরমেন্সটাকে লোড দিতে হবে। তাহলে সেক্ষেত্রে ডি হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো, দ্য সোমাটিক ফাংশনাল সিমটম অফ ওভারলোড। এই যে ওভারলোড যে সিমটম গুলো পড়েছো তার মধ্যে কোনটা তোমার সোমাটিক ফাংশন বলে মনে হচ্ছে? যে লস অফ স্লিপ, লস অফ অ্যাপেটাইট, লস অফ ওয়েট, অল অফ দি অ্যাবভ। সবগুলোই হচ্ছে সোমাটিক সিমটম। একটা হচ্ছে খিদা, একটা হচ্ছে ওয়েট লস হয়ে যাচ্ছে, তাহলে অল অফ দিস কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, টোটাল ওয়ার্ক ডান ইন অ্যান্ড ইজ নোন অ্যাজ, কি হবে? ভলিউম। ভেরি গুড। তারপরে লাস্ট প্রশ্ন দেখো,
দ্য টু ভাইটাল কম্পোনেন্ট অফ লোড আর, এই উত্তরটা সবাই সঠিক দেবে যে লোডের দুটো ভাইটাল কম্পোনেন্ট intensity and volume. ইন্টেন্সিটি অপশন ডি স্যার। ভলিউম। ক্লিয়ার? এই হলো আজকে আমাদের কোশ্চেন গুলো ছিল যেগুলো পড়ানো হয়েছে, তার মধ্যে থেকে কোশ্চেন